নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবল 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 হল্লাবল। স্বাগত আপনাদের হাল্লাবলের পর্দায়। চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। লাগাও চুমুক, ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। বিধানসভায় গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে বিরোধী দল, জানালেন বর্ষিয়ান সিপিআইএম বিধায়ক তপন চক্রবর্তী। বিধানসভায় মুখ্যমন্ত্রীকে অপমান করছেন স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, অভিযোগ বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। বিধানসভাতেও স্বৈরাচারী কায়দায় গণতন্ত্রকে কঠোর করা হচ্ছে, উপাধ্যক্ষের ভূমিকায় নিন্দা জানিয়ে অভিযোগ বিরোধী বিধায়কদের। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ডাক্তারের অনুপস্থিতিতে জরুরি বিভাগে রাতের পরিষেবা লাঠি সাধনে দুর্ভোগ। বিআরটিআই মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এখন বিস্তারিত। মুখ্যমন্ত্রীকে থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে করা প্রশ্নের বিষয় নিয়ে কথা বলছেন অন্য দুই মন্ত্রী। এমনটাই ঘটল বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে। এই ঘটনা মুখ্যমন্ত্রীকে এবং হাউসকে অপমান করারই শামিল বলে মনে করেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। মুখ্যমন্ত্রীকে বসিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের উত্তর দিচ্ছেন অন্য দুই মন্ত্রী। এই ঘটনা বিধানসভায় যে অপমানের শামিল, বৃহস্পতিবার নাম না করে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথের উদ্দেশ্যে এভাবেই কটাক্ষের বাদ চলেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। ঘটনার সূত্রপাত প্রশ্নোত্তর পর্বে। প্রশ্নোত্তর পর্বে সিপিআইএম বিধায়ক রবীন্দ্রচন্দ্র দেবনাথ অমরপুর মহকুমার নতুন বাজার ও জলা সমবায় ব্যাংকের টাকা তছরূপ সংক্রান্ত একটি প্রশ্ন আনেন। এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ঘটনাটি ঠিক সমবায় ব্যাংকের নতুন বাজার ব্রাঞ্চ থেকে 47,56,823 টাকা এবং জলা ব্রাঞ্চ থেকে 66,35,000 টাকা তছরূপ হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট দুই ব্রাঞ্চের ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই প্রশ্নোত্তরের অতিরিক্ত প্রশ্ন এনে বিধায়ক রবীন্দ্রচন্দ্র দেবনাথ জানতে চান, এই তছরূপের ঘটনার পর পত্রপত্রিকায় উঠেছে সমবায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আমানতকারীরা টাকা তুলে নিচ্ছেন। এই ঘটনা কতটা সত্য তা জানতে চান বিধায়ক রবীন্দ্রচন্দ্র দেবনাথ। এ সময় মুখ্যমন্ত্রীকে থামিয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন জানান, সিপিআইএম বিধায়ক রবীন্দ্রচন্দ্র দেবনাথের সংশ্লিষ্ট প্রশ্নের মূল লক্ষ্য সমবায় ব্যাংকের আমানতকারীদের মনে আতঙ্ক সৃষ্টি করা। মানুষ যাতে একটা আতঙ্ক তৈরি করে, মানুষ যাতে এখান থেকে সরে আসছে, আমরা তো তুলে দিতে পারে, উনি এটাকে বলার চেষ্টা করছেন। স্যার ঘটনার প্রতিবাদ জানান বিধায়ক রবীন্দ্রচন্দ্র দেবনাথ। সে সময় শিক্ষামন্ত্রী উঠে দাঁড়িয়ে রবীন্দ্র বাবু যে বর্ষিয়ার সদস্য তা মনে করিয়ে দেন। তখনই বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী এই ঘটনার প্রতিবাদ জানান।
উপনেতা শ্রী চৌধুরী বলেন, এটা অপমানজনক। মুখ্যমন্ত্রীকে বসিয়ে রেখে দুই মন্ত্রী মুখ্যমন্ত্রীর উত্তর দিচ্ছেন। এটা বিধানসভার অপমান বলেও জানান উপনেতা বাদল চৌধুরী। বিধানসভার অধিবেশনে বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী কোথাও আটকে গেলেই মুখ্যমন্ত্রীকে কথা বলা থামিয়ে দিয়ে কথা বলতে শুরু করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বিধানসভায় বহুবার এমন ঘটনা ঘটেছে। এতদিন চুপ থাকতেন বিরোধীরা, এবার এর প্রতিবাদ করলেন বিরোধী সদস্যরা। ব্যুরো রিপোর্ট, হালাবোল। অবশেষে পাকিস্তানের যৌথ বিমান F-16 এর ধ্বংসাবশেষ পাওয়া গেল বুধবার। পাকিস্তানের তরফে বলা হয়েছিল ভারতে তারা কোনো F-16 যুদ্ধ বিমান পাঠায়নি। যে যুদ্ধ বিমানটি নৌসেরা সেক্টরে ভেঙে পড়ে সেটি ভারতের মিগ বিমান, কিন্তু বৃহস্পতিবার পাকিস্তানের সেই মিথ্যে সত্য প্রমাণ পাওয়া গেল। ভারত পাক সীমান্তের কাছে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পেল ভারতীয় বায়ুসেনা বাহিনী। উল্লেখ্য, বুধবার সকালে আকাশ সীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়েছিল পাকিস্তানের বায়ুসেনার 3টি F-16 যুদ্ধ বিমান। আমেরিকার তৈরি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ওই যুদ্ধ বিমানগুলি দিয়ে ভারতে পাল্টা হামলা করতে আসে পাক বায়ুসেনা। তখন ভারত রাশিয়া প্রযুক্তিতে তৈরি MiG-21 পাঠায় পাক F-16 এর মোকাবেলায়। ভারতীয় বায়ুসেনা প্রবল প্রতিরোধের কাছে পিছু হটে পাক F-16 যুদ্ধ বিমান। পালানোর সময় বিমানের কিছু ধ্বংসাবশেষ পড়ে পাক অধিকৃত কাশ্মীরে। পাকিস্তান প্রথমে দাবি করেছিল ভারতের দুটি যুদ্ধ বিমান সীমান্ত অতিক্রম করে, পরে তা সংশোধন করে জানায় একটি। প্রথমটি ছিল পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান। বৃহস্পতিবার সেই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করে বায়ুসেনা। বিধানসভায় স্বৈরাচারী কায়দায় গণতন্ত্রকে কণ্ঠরোধ করার প্রয়াস নেওয়া হচ্ছে বলে অভিযোগ আনেন বিরোধী বিধায়করা। এই ঘটনার জন্য উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ভূমিকায় দায়ী বলেও তাদের অভিযোগ। বৃহস্পতিবার বিধানসভার প্রেস কর্নারে আহত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ জানান সিপিআইএম বিধায়ক তপন চক্রবর্তী, রতন ভৌমিক, শহীদ চৌধুরী এবং শ্যামল চক্রবর্তী। বৃহস্পতিবার মেলা করে রুদ্রসাগর জলাশয় সংক্রান্ত একটি দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবের উপর বিবৃতি দিচ্ছিলেন রাজ্যের কৃষি এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই বিষয়টি উত্থাপন করেন সিপিএম বিধায়ক শহীদ চৌধুরী এবং শ্যামল চক্রবর্তী। এই দৃষ্টি আকর্ষণীয় বিবৃতির উপর অতিরিক্ত প্রশ্ন এনে এর উত্তর জানতে চাইছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। এই সময় বিধানসভা পরিচালনা করছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপাধ্যক্ষ সিপিএম বিধায়ক শ্যামল চক্রবর্তীকে 3 থেকে 4 মিনিট বলার পরই বসিয়ে দেন। অপরদিকে ট্রেজারি বেঞ্চের সদস্য বিধায়ক সুভাষ দাসকে বলার সুযোগ করে দিয়েছেন। সুভাষ দাস প্রায় 15 মিনিট যাবৎ বলে চলছিলেন, কিন্তু উপাধ্যক্ষ শ্রী দাসকে কথা বলা থামানোর কোনো চেষ্টাই করেননি। অপরদিকে এই নোটিশের অপর উত্থাপক সিপিএম বিধায়ক শহীদ চৌধুরীকে বলতেই দেননি উপাধ্যক্ষ। বিধানসভাতে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান সিপিএম বিধায়ক শ্যামল চক্রবর্তী, রতন ভৌমিক এবং শহীদ চৌধুরী। আপনারা তো মূলত জানতে চাইছেন
এই ঘটনা নিয়ে অধিবেশনের মধ্যাহ্ন বিরতির সময় বিধানসভার প্রেস কর্নারে এক যৌথ সাংবাদিক বৈঠক ডাকেন সিপিএম বিধায়ক তপন চক্রবর্তী, সোহেল চৌধুরী, রতন ভৌমিক এবং শ্যামল চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে উপাধ্যক্ষের এই হেন ভূমিকার তীব্র নিন্দা জানান বর্ষিয়ান সিপিএম বিধায়ক তপন চক্রবর্তী। তিনি জানিয়েছেন, বিধানসভার বাইরের মতো এখন বিধানসভার ভেতরেও গণতন্ত্রকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, এমনটা চলতে পারে না। উপাধ্যক্ষের ভূমিকায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। কথা শেষ না হওয়ার আগেই সেখানে বসে যাওয়ার চেষ্টা, আর এটা নিয়ম যে যিনি উপস্থাপন করবেন তার একবার একাধিক ক্লারিফিকেশন থাকে। এখানে আমরা লক্ষ্য করলাম যে বিধায়ক শ্যামল চক্রবর্তীর একটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন করে দ্বিতীয়বার আরেকটা প্রশ্ন করতাম সৈন্য চৌধুরী তাকেও সেখানে আমাদের মনে হচ্ছে আমরা যেটা লক্ষ্য করছি যে বিধানসভার বাইরে আমাদের কন্ট্রোল করার চেষ্টা করছে, আমাদের গণতান্ত্রিক কাজকর্ম, আমাদের গণতান্ত্রিক অধিকার সেগুলোকে হরণ করার চেষ্টা করছে একটা সর্বোচ্চ কায়দায়। ঠিক একই কায়দায় বিধানসভার আমরা এ সম্পর্কে যারা প্রশ্ন করে আমি লক্ষ্য করছি সেই সময়টা আমি আমার রুমে বসে কাজ করছিলাম। সাংবাদিক সম্মেলনে বিধায়ক রতন ভৌমিক জানিয়েছেন, নির্মহলের সার্বিক উন্নয়ন এবং সংশ্লিষ্ট এলাকার কৃষকদের জীবন জীবিকায় বেঘাত না ঘটুক এ বিষয়টি আমরা চাইছি। এর জন্যই এ দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব আনা হয়েছিল। আমাদের কৃষকদের সমস্যা করতে হবে এরকম একটা বিষয়, একেবারে গুরুত্বপূর্ণ বিষয়টা। 1750 জন কৃষক পরিবারের সম্পর্ক, ট্যুরিজমের সম্পর্ক, আজকে নির্মহলের প্রচার কিন্তু সারা ভারতবর্ষে না, শুধু বিদেশেও আছে। এবং এটা বাদ দিয়ে নির্মহল বা অন্যটি আমাদের এগুলি বাদ দিয়ে আমাদের যে চিন্তা করে না, এর সম্বন্ধে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা মনে করি এখনো যে একটা নির্দিষ্ট এলাকা জলাশয় রেখে যাতে এটা সৌন্দর্য রাখা যায়, এবং অন্যান্য যে প্রজেক্টগুলি আমরা পেয়েছি, যেটি থেকে আরো অনেক কিছু আমরা পেয়েছি এখানে কাজের জন্য, এগুলি যাতে করে আর কৃষকদের যারা তাদের স্বার্থ যাতে রক্ষিত তার ব্যবস্থা সরকার যাতে করে, এখন আমরা দাবি করছি এটা। আজকে সেই জন্যই আমরা কোনো প্রজেক্ট বাধা দেওয়ার জন্য। সাংবাদিক সম্মেলনে সিপিএম বিধায়ক সোহেল চৌধুরী জানিয়েছেন, রৌদ্রসাগরে 1750টি পরিবারের কৃষি জমি জলের তলায়, বোরো চাষের এক চিমটে ধানও তারা পাননি। এই 1750 পরিবারের সাথে 6 থেকে 7 হাজার মানুষ যুক্ত রয়েছেন, তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেছেন, সুইচ গেট বন্ধ করে দেওয়ার ফলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে, তাই বিষয়টি উত্থাপন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, বেল্লাপুর। বিরোধী দল নেতা বিধানসভায় থাকেন না এমন রটনা ঠিক নয় বলে জানালেন বর্ষিয়ান সিপিএম বিধায়ক তপন চক্রবর্তী। বৃহস্পতিবার বিধানসভায় প্রেস কর্নারে আহত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বিধায়ক তপন চক্রবর্তী জানান, বিরোধী দল নেতা বিধানসভায় ওনার অফিসে থাকেন, যখন প্রয়োজন হয় তখন কক্ষে আসেন। এবং এদিন অপর এক প্রশ্নের উত্তরে এই বর্ষিয়ান সিপিএম বিধায়ক আরও জানান, আমরা আগের বিরোধী দলের মতো নই, চিৎকার চেঁচামেচি করে সভা সরগরম করার কোনো মানে থাকে না। বিরোধী দল বিধানসভায় দায়িত্বশীল এবং গঠনমূলক ভূমিকা পালন করছে বলেও জানান বিধায়ক তপন চক্রবর্তী। নিজেদের আসন ছেড়ে দলবদ্ধভাবে স্পিকারের আসন দিকে তেড়ে যাওয়া এবং সরকার পক্ষের বিধায়কদের দিকে তেড়ে যাওয়া, আত্মপক্ষ সমর্থন বিধানসভাটা ওই কাজের জন্য যুদ্ধ করার ক্ষেত্র নয়, দস্তবস্তি করা, অপোজিশনকে দৈনিকভাবে হ্যাকল করা। আপনি যদি বলে থাকেন, আপনার প্রশ্ন যদি এই হয় যে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, আমাদের মনে হয় না এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল। উত্তেজনা
মহাকারণে ব্লাড ব্যাংক মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। রাজ্যে 13টি হাসপাতালে ব্লাড ব্যাংকের যাবতীয় তথ্য অ্যান্ড্রয়েড মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করে জানা যাবে। এদিন এই পরিষেবার উদ্বোধন করে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আরও একটি নতুন পালকের যুক্ত হল বৃহস্পতিবার। এদিন মহাকারণে বোতাম টিপে ব্লাড ব্যাংক মোবাইল অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এই পরিষেবার উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন জানান, আইজিএম ও জিবি হাসপাতাল সহ 11টি সরকারি হাসপাতালে ব্লাড ব্যাংক ও 2টি বেসরকারি হাসপাতালে ব্লাড ব্যাংকের সর্বশেষ সংবাদ এই মোবাইল অ্যাপের মাধ্যমে মানুষ জানতে পারবেন। ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফ থেকে এবং এনআইসি সম্পূর্ণ সহযোগিতায় আমরা আজকে রাজ্যে সরকারিভাবে 11টি ব্লাড ব্যাংক এবং বেসরকারি দুটো, একটা হচ্ছে ত্রিপুরা মেডিকেল কলেজ আর একটা হচ্ছে আইএলএস, এই 13টি ব্লাড ব্যাংককে আমরা জুড়তে যাচ্ছি ই ব্লাড ব্যাংক মোবাইল অ্যাপ। লাভটা এই হবে, এই অ্যাপটা ডাউনলোড করার পর কোন ব্লাড ব্যাংকের কি ব্লাড স্টক অ্যাভেলেবিলিটি রয়েছে, কার কি গ্রুপ চাই সেটা রয়েছে কিনা, ব্লাড ব্যাংক সম্পর্কে সমস্ত যাবতীয় তথ্যাদি আগামী দিনগুলোতে কোথায় কি ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে সেটা জেনে যারা ব্লাড ডোনার তাদেরকে সে মোতাবেক প্ল্যান করা। এদের স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্যের নার্সিং হোমগুলোর জন্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট নামে নতুন আইনের সংশোধনী আনা হয়েছে। এখন রুলস তৈরির কাজ চলছে। আগে সিএমও নার্সিং হোমগুলি নিয়ন্ত্রণ করতেন। নতুন রুলসের সংশ্লিষ্ট বিষয়টি দেখবেন জেলা শাসকগণ। ব্যুরো রিপোর্ট, হালাবল। প্রত্যেকবারের মতো এবারও বিশালগড় মহকুমার গোকুলনগরস্থিত টিএসআর 11 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন টিএসআর 11 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অমরজিৎ দেববর্মা, বিজয় দেববর্মা সহ ব্যাটালিয়নের অন্যান্য আধিকারিকগণ। বক্তব্য রাখতে গিয়ে কমান্ড্যান্ট অমরজিৎ দেববর্মা বলেন, দায়িত্ব পালনের সাথে সাথে সামাজিক দায়বদ্ধতা নিয়েও কাজ করতে চায় এই ব্যাটালিয়ন। এ প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক কর্মকাণ্ডের অঙ্গ হিসেবে ব্যাটালিয়নের উদ্যোগে এ পর্যন্ত 63 বার স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি, 7 বার স্বাস্থ্য শিবির, 27 বার প্রয়াণ কর্মসূচি সহ 30 বার রক্তদান শিবির করা হয়েছে। এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও জারি থাকবে বলে জানান তিনি। सिर्फ उग्रवादी के खिलाफ हम लोग को लिमिट नहीं रखते, समाज में जो विद्रोह के लोग को हम लोग को फाइटिंग लिमिट नहीं रखते। हम लोग को जिम्मेवारी सोचा है, ये हम लोग का डिपार्टमेंट सोचा है, क्यों ना हम समाज में जितना भी आदमी रहता है, हमारा राज्य में जितना भी आदमी रहता है, आम जनता, उसको तरह लिहाज से मदद किया जाए। इसमें से एक पार्ट है ब्लड डोनेशन, ये उत्सव का कैंप जो भी है। बीच में हम लोग ये सिर्फ ब्लड डोनेशन कैंप में हम लोग लिमिट नहीं रखता हूँ, हम लोग सिविक एक्शन प्रोग्राम भी करते हैं, जिसमें हम लोग डॉक्टर साहब लोग हम लोग मदद करता है। हम लोग जब हेल्थ डिपार्टमेंट को लेटर देता हूँ तो हम लोग को तुरंत रेस्पॉन्स करता है, इसके लिए हम शुक्रिया आभारी हूँ। हम लोग का सिस्टम हेल्थ डिपार्टमेंट को डॉक्टर भेज देता है, कंप्यूटर भेज देता है। কর্তব্যরত অবস্থায় সরকারি হাসপাতালে ঢুকে এক চতুর্থ শ্রেণী কর্মীকে মারধর সহ হাসপাতালে আসবাবপত্র ভাঙচুর সহ ওষুধপত্র নষ্ট করার অভিযোগ উঠল কয়েকজন বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা অমরপুর মহকুমার রাঙ্গামাটি এলাকাস্থিত পশু হাসপাতালে। জানা যায়, প্রাণভয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও দায়ের করতে পারছেন না আক্রান্ত কর্মী সহ পশু হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি দপ্তরে বিজেপি কার্যকর্তা দ্বারা দপ্তরের কক্ষ ভাঙচুর সহ সরকারি কর্তব্য পালনরত অবস্থায় এক সরকারি কর্মীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। ঘটনা বুধবার বিকেলে অমরপুর মহকুমার রাঙ্গামাটি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন বিকেল 4টায়
অমরপুরের রাঙ্গামাটি কোঅপারেটিভ এলাকাস্থিত প্রাথমিক পশু চিকিৎসালয়ে আচমকা হামলা চালিয়ে ভাঙচুর চালায় ডাক্তারমোড়া এলাকার কিছু যুবক, পাশাপাশি কর্তব্যরত এক কর্মীকে মারধর করে ওই দুষ্কৃতীরা। প্রাপ্ত খবরে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টা নাগাদ ওই পশু হাসপাতালটিতে ওষুধ নিতে আসা ডাক্তারমোড়া এলাকার বাসিন্দা অসিত দাস নামে এক যুবক, কিন্তু সে সময় ওই পশু হাসপাতাল ইনচার্জ রঞ্জিত ঘোষ হাসপাতালে ছিলেন না। অফিসে এসে হঠাৎ অসুস্থ বোধ করায় তিনি বাড়ি চলে যান। হাসপাতালে তখন একজন চতুর্থ শ্রেণী কর্মচারী উপস্থিত ছিলেন। ওষুধ নিতে আসা মদমত্ত অসিত ওই চতুর্থ শ্রেণীর কর্মীর কাছ থেকে রঞ্জিত বাবুর মোবাইল নম্বর নিয়ে টেলিফোনে রঞ্জিত বাবুকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে, এমনকি দেখে নেবার হুমকিও দেয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী। হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মী এবং ইনচার্জ স্বয়ং বেরিয়ে যাবার সময় ওষুধ নিতে আসা মদমত্ত যুবকটিকে অফিস কক্ষের দরজায় ধাক্কা খেয়ে আঘাত পায়। এলাকায় গিয়ে এলাকার মাতব্বরদের জানায় পশু হাসপাতাল কর্মীরা তাকে মারধর করেছে। এর প্রেক্ষিতে বুধবার বিকেলে এলাকার 2 থেকে 3 জন যুবক ওই পশু হাসপাতালে এসে ভাঙচুর চালানো সহ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী কৃষ্ণ ছেত্রীকে মারধর করে। এমনকি তাকে মারার সময় ওই যুবকরা বলতে থাকে, আমাদের পৃষ্ঠা প্রমুখে মারলি কেন, এই বলে এলোপাথারি কিল খুশি দিতে দিতে ওই চতুর্থ শ্রেণীর কর্মীকে বেশ কতক্ষণ মারধর করার পর যাওয়ার সময় হাসপাতালের চেয়ার টেবিল বিভিন্ন আসবাবপত্র সহ ওষুধ ভাঙচুর করে নষ্ট করে দিয়ে যায় দুষ্কৃতীরা। এদিকে আক্রান্ত চতুর্থ শ্রেণীর কর্মীরা চিৎকার শুনে এলাকাবাসী আশার আঁচ করতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীরগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে একটি মামলা নথিভুক্ত করে পুলিশ। ঘটনার বিবরণে আক্রান্ত হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মী জানিয়েছেন, কালকে 3 জন লোক এসে ডাক্তার মোড়ার তার নাম কইছে, ডাক্তার মোড়া তারা খাইয়া ওভার ড্রাঙ্কার তারা আইয়া আমার ইনচার্জে ভাত খেতে গেছে আর সেই অফিসে ওই অমরপুর অফিসে কিছু কাজ আসলো, ওই কাজটা ইতন করানো লেগে গেছে। তো আমার জিজ্ঞেস কাছে ইনচার্জ তো আমি তারা তেনে তো সেই অফিসে গেছে, এরপর নেন মোবাইল নাম্বার নেন, তেনে লোক কথা কন। মোবাইল নাম্বার দিলাম, এরপর মোবাইলে তেনে গালিগালাজ করছে, আমার গালিগালাজ করছে। আমি তো মুখ দেখলে শুনুন, নাম তো সবার জানি না। একজন নাম চিনতে পারছেন? নাম তো জানি না, আমি নাম জিজ্ঞেস করতে পারতাম। আপনার উপরে কি আক্রমণ করছে? হ্যাঁ, এই যে কি কারণে ঘটনা, মানে আজকে তারা এই হাসপাতালে কোনো পরিষেবা পাইছে না এমন আজকের কোনো ঘটনা নেই। গতকালকে আমরা অ্যাটাক করতে আমরা দাঁড়া করে তুলেছিল, আপনার ভাত খেয়ে আইতে কালীবাড়ির সামনে আমি দাঁড়াইছি না, আমি আই বসছি দৌড়াইয়া। আপনি পেছনে আইসিরা তারা, আমি বাইক রাখতে রাখতে আমি বইতাম যাইয়া বইছি মাত্র এমনি ধরে লাইছে আর কি। তারা কি করে মারছে, কোন গালিগালাজ করছে না, কোনো কালকা কি লেগে বেতন করলে এই তারার উপরে বেতন করলে গেলিগা একটা পৃষ্ঠভূমির উপরে তুই এমন কাজ করছস। আরে আমি তো মারলে না, একটা কথা আসলো, মদ খেয়ে গিয়ে বাড়ি খেয়ে পোস্টার লাগে বাড়ি গেছে। প্রতিবেশীরা ঘটনা প্রসঙ্গে অভিযোগ করতে গিয়ে জানিয়েছেন, আমরা তো এখানে বয়ে বসছি, বয়ে থাকার পরে তারা খুঁজে গেছে, খুঁজে গেছে ওরা তাইনারে জিজ্ঞাসা করছে, তাইনের যে সহযোগী তাইনারে জিজ্ঞাসা করছে, তাইনে খাইতে গেছে, তাইনে আইসে আয়া ঢুকছে, তারও আয়া লগ ঢুকছে। ওমা বাইরে গেল গা, আমরা আইতাছি কিতেছো, আমার তো মারে গেছে। আমি তুমি আমার ডাক দিলে না, আমার তো 4 জন ধরে আমার অফিস টফিস ব্যাংকে কিতা করছে। আমি তাহলে তুমি তোমার অথরিটিতে জানা। অফিসটা কি অফিস? এটা প্রাথমিক পশু চিকিৎসা কেন্দ্র। আপনারা কয়জন আসলে এলাকার মানুষ আপনি দেখতে পাচ্ছেন না? আপনারা কয়জন? ওই তো 4 জন না 5 জনের মতো বাইকে চেপে পেয়েছে। বাইকে চেপে পাইছে। অবশ্যই একটা অফিসের মধ্যে সেই ধরনের হামলা যদি করবো, এটা তো বিচার হওয়া দরকার। এদিকে সেই সংবাদ পাওয়া মাত্র হাসপাতাল কর্তৃপক্ষ এবং আক্রান্তের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। এলাকাবাসীদের ধারণা, শাসক দলের সমর্থক হওয়ায় এবং ভয়ে মামলা করার সাহস করতে পারছেন না আক্রান্তরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল প্রদান করা হয়। এদিন সোনামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রীদের বাইসাইকেল প্রদান করা হয়। প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রতিমা ভৌমিক, সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক হাবুল লোধ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুব মণ্ডল প্রমুখ। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, বর্তমান সময়ে মেয়েরাও অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে, তাই মেয়েদের উৎসাহিত করতে পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে রাজ্য সরকার এই ধরনের উদ্যোগ
এতে সিপাহীজলা জেলার 147টি বিদ্যালয়ের 2346 জন ছাত্রকে বাইসাইকেল প্রদান করা হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র থেকে রাজ্য পর্যন্ত আমাদের যে প্রিয় প্রধানমন্ত্রী তিনি সেটা শুরু করেছেন যে উইমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদেরকে সশক্তিকরণ করা। সেটা আগে সেটা বিভিন্ন জায়গায় বক্তৃতা এত সুন্দর আমরা মিষ্টি বক্তব্য শুনতাম, শুধু মহিলা ছাড়া আমার পৃথিবীটাই চলে না এমন ভাবে বলতেন, কিন্তু কাজের বেলায় কি সেটা আমাদের হাবুল মনসা এখন বলেছেন যে যারা ক্লাস 8-এ পড়াশোনা করতেন তাদেরকে সাইকেল পেতে হচ্ছে ক্লাস 10-এ উঠে, কিন্তু নিয়ম হচ্ছে ক্লাস 9-এ আমাদের মেয়েরা বোনেরা সাইকেল ছাত্রীদের উপর আক্রমণ করা আমরা পাশাপাশি দেখতে পেলাম। অনেক ছাত্ররা আমাকে ইনফরমেশন করলো আজকে অনেকদিন যাবত এই স্কুলটার মধ্যে এই কলেজ ইনস্টিটিউটের মধ্যে একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে, ক্রাইম হচ্ছে। পাশাপাশি যিনি সুরেন্দ্র দেববর্মা আছেন উনি বিজেপির হয়ে উনি এই কলেজের মধ্যে বিপ্লব দেবের নামধারী কিছু স্যার শিক্ষক রাজনীতিকরণ করা হচ্ছে। আজকে কেন এই কলেজের মধ্যে ইনস্টিটিউটের মধ্যে রাজনীতিকরণ করা হবে? আমরা বলতে চাই বিপ্লব দেব যিনি আছেন, যিনি শিক্ষামন্ত্রী, উনি জেনে শুনে উনি চুপ করে বসে আছেন। বিভিন্ন জায়গায় গিয়ে উনি প্রত্যেক কলেজের মধ্যে উনি ব্যবসাও চালানো হচ্ছে এবং স্টুডেন্টদের থেকে কিছু আর্থিক ঘোটালা কিছু টাকা দিয়ে উনি এখানে রাজ করা হচ্ছে, স্টুডেন্টদেরকে ব্যাগ পাইয়ে দেওয়া হচ্ছে। অনেক মুখ্যমন্ত্রী চুপ হয়ে আছে, কেন আজকে শিক্ষামন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছে না ইন্দ্রনগর আইটিআর বিষয় নিয়ে? সময় ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। रूपमाभिसारे चंद्रवदनी स्वर्णरतने बाजे सिंचिनी, हिमाभिसारे अमृता परमा चली रहे अथिर बेजुरी झलिला अंगे साजिल मोहिनी रूप तरंगे, मधु मधुर पे हरसित प्राण मातिल रे শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা?
কেন বহিরাজ্যের খুব দামি রড? বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। টেনশন কি মনে হয়? সিচুয়েশন হোক যতই ম্যাঙ্গাত্মক, কাঁচা আমের স্বাদে গুড মুড গ্যারান্টি। চাকরি থেকে অবসরে গেলেন রাজ্যের প্রাক্তন কৃতী জিমন্যাস্ট সিআরপিএফ এর ডিআইজি বলরাম শীল। চাকরি জীবনে পরিসমাপ্তি ঘটলেও সমাজ সেবামূলক কাজ তিনি জারি রাখবেন বলে জানালেন রাজ্যের এই প্রাক্তন কৃতী জিমন্যাস্ট। 1978 সালে 7 আগস্ট সাব ইন্সপেক্টর হিসেবে সিআরপিএফ এর চাকুরিতে যোগদান। 2011 সালের 2 আগস্ট ডিআইজি পদে পদোন্নীত। আর এই ডিআইজি পদে থেকে নিজ চাকরি জীবন থেকে অবসর নিলেন রাজ্যের প্রাক্তন কৃতী জিমন্যাস্ট বলরাম শীল। এই অবসরকালীন সময়ে উষাবাজার স্থিত সিআরপিএফ এর হেডকোয়ার্টারে প্রথামতো বিদায়ী ডিআইজি বলরাম শীলকে বাহিনীর তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে সিআরপিএফ এর অন্যান্য ডিআইজি স্তরীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন। কার্যত সমাজসেবামূলক কাজেও কিন্তু বলরাম শীলের অবদান অনস্বীকার্য। তবে চাকুরির অবসরকালীন সময়েও তিনি এই ধরনের সমাজসেবামূলক কাজ চালিয়ে যাবেন বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন সদ্য অবসরে যাওয়া বলরাম শীল। सोशल सर्विस है उसमें मेरा काफ़ी इंटरेस्टेड है। कोई भी मेरे बताए मैं मना नहीं करता हूँ, क्योंकि मैं एक बहुत ही गरीब घर का हूँ और कोई भी आता था तो मेरे को याद आती कि मैं भी ऐसा था, तो उनको अगर कोई भी हम मदद कर सकते तो मुझे अच्छा लग रहा है और मैं ऐसे ही और करता रहूँगा। और क्या बोले, आप लोगों ने जो ये मेरे को सम्मान दिया इसके लिए मैं पूरा सेक्टर को সিআরপিএফ এর চাকুরির জীবনেও কিন্তু এই বলরাম শীলের যথেষ্ট অবদান রয়েছে। সেসব স্মৃতি নিয়ে এবার অবসরে গেলেন রাজ্যের প্রাক্তন এই কৃতী জিমন্যাস্ট। এইদিকে বলরাম শীলের জীবনাদর্শ অনুকরণীয় বলে সংশ্লিষ্ট সিআরপিএফ আধিকারিকদের অভিমত। আর খেলোয়াড়ের জীবন ও চাকুরি জীবনের সুমধুর স্মৃতি বহন করে বলরাম শীল তাঁর অবসরকালীন জীবন অতিবাহিত করবেন বলে রাজ্যের জিমন্যাস্ট মহলের আশা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। কুমারঘাটে বৃহস্পতিবার 21শে স্মরণ শীর্ষক মাতৃভাষা দিবস পালন করা হলো। মাতৃভাষা মিশন কুমারঘাট শাখা এই অনুষ্ঠানের আয়োজক। অনুষ্ঠানে অসম এবং ত্রিপুরার কবি সাহিত্যিক ছড়াকার এবং 12 জনকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। অনুষ্ঠানে উদ্বোধন করেন কুমারঘাট বিএড কলেজের অধ্যক্ষ ডক্টর নিবাস শীল। আর প্রত্যেকের ভাষাকে মর্যাদা দানই মাতৃভাষা দিবস পালনের মূল তাৎপর্য বলে নিজ ভাষণে জানালেন অনুষ্ঠানের উদ্বোধক তথা কুমারঘাট বিএড কলেজের অধ্যক্ষ ডক্টর নিবাস শীল। তখন এখানে সংকীর্ণতা মানে থেকে ছাড়িয়ে আমরা আমাদের চেতনার জায়গা আরো অনেক বড় হয়। আমাদের মাতৃভাষা বলতে শুধু বাংলা নয়, যার যার মাতৃভাষা আলাদা আছে। মণিপুরি ভাষা, যারা ত্রিপুরী ভাষা, যারা অন্যান্য অঞ্চলের মানে প্রত্যেকেরই এক একটা অঞ্চলের মাতৃভাষা এক এক রকম। তো প্রত্যেকটা ভাষাকে মর্যাদা দেওয়ার দিন হচ্ছে আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মূল তাৎপর্য। প্রত্যেকের মাতৃভাষাকে প্রত্যেকে সম্মান জানাবে, আমরাও জানাবো অন্য মাতৃভাষাকে সম্মান, অন্যেরা আবার আমার মাতৃভাষাকে সম্মান জানাবে। এতে করে পারস্পরিক একটা সহিষ্ণুতা এবং এর মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা।
আগরতলাস্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে চালু হলো ক্ষারসূত্র ইউনিট। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষারসূত্র ইউনিটে উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। ভারতীয় নিজস্ব চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ। রাজ্য সরকারিভাবে এই আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে। এর মধ্যে আগরতলাস্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে বৃহস্পতিবার থেকে চালু হলো ক্ষারসূত্র ইউনিট। এক অনুষ্ঠানের মাধ্যমে এদিন এই ক্ষারসূত্র ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। অনুষ্ঠানে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর জে.কে. দেববর্মা, বিধায়ক আশিস কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। ভগবান বিষ্ণুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন করে উপস্থিত অতিথিরা অনুষ্ঠানের সূচনা করেন। এরপর দরজায় ফিতা কেটে মন্ত্রী সুদীপ রায় বর্মন স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে এদিন ক্ষারসূত্র ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধকের ভাষণে এই ক্ষারসূত্র ইউনিটের কাজকর্মের ব্যাপারে আইজিএম হাসপাতালের অপারেশন থিয়েটার মাসে একদিন ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। সিদ্ধান্ত নিয়েছি এটাও তো স্ক্রিনিং হবেই, মাসে একদিন করে অপারেশন থিয়েটার ওটি ফেসিলিটিস মাসে একদিন করে আইজিএম হাসপাতালে সেই ওটি ফেসিলিটিস গুলো আমরা প্রোভাইড করব। তো স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যেও এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে দারুণভাবে মানুষ উপকৃত হবে। এটা যেমন এই সুন্দর মাধ্যমে যেরকম কাটিং কিংবা হিলিং কিংবা ড্রেনিং খুব দ্রুততার সাথে হয়, এটা সম্পূর্ণভাবে আনহেলদি টিস্যুস গুলোকে ধ্বংস করে। শুধু তাই নয়, এই স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের পরিসর বৃদ্ধির কাজকর্মেও দপ্তর শীঘ্রই হাত দেবে বলেও স্বাস্থ্যমন্ত্রী নিজ ভাষণে জানান। সর্বোপরি স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে ক্ষারসূত্র ইউনিট চালু হওয়ার মাধ্যমে রাজ্যে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা নতুন দিশা পেল স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। আগামী সোমবার শিব চতুর্দশী সেন্ট্রাল রোড স্থিত শিব বাড়িতে শিব চতুর্দশীর চূড়ান্ত প্রস্তুতি চলছে মেলা আয়োজনের প্রস্তুতি। নতুন রঙে রঞ্জিত সেন্ট্রাল রোড স্থিত শিব মন্দির। আগামী 4 মার্চ সোমবার শিব চতুর্দশী, যাকে বলা হয় শিবরাত্রি। এই শিব চতুর্দশী উপলক্ষে রাজ্যের শিব মন্দিরগুলোতে বর্তমানে প্রস্তুতির ধুম। আগরতলা সেন্ট্রাল রোড স্থিত শিব মন্দিরে সে প্রস্তুতিতে এখন চলছে মন্দিরের সাজসজ্জা। চলছে সেন্ট্রাল রোড স্থিত রাজন্য শিব মন্দির নতুন রঙে রাঙিয়ে তোলার কাজ। একই সাথে চলছে শিব চতুর্দশীর মেলা আয়োজনের জোরদার প্রস্তুতি। আর আগামী সোমবার বিকেল 4:34 শিব চতুর্দশী তিথির শুভারম্ভ বলে নিজ প্রতিক্রিয়া জানালেন সেন্ট্রাল রোড স্থিত শিব বাড়ির পুরোহিত তপন চক্রবর্তী। 4 মার্চ বিকাল 4:36 শুরু হবে, চতুর্দশী লাগবে, এটা শেষ হবে তারপর দিন মঙ্গলবার সন্ধ্যা 6:30। তো উপবাসটা কবে হবে? উপবাসটা আসলে শিবরাত্রি যেটা উপবাস, সেটা সোমবার মানে মার্চের 4 তারিখ প্রহরে পুজো হবে। আর পরদিন তো আসলে রাত্রি পায়নি, শিবরাত্রি যেটা উপবাস সেটা সোমবারই আসলে হবে। কার্যত আসন্ন শিব চতুর্দশী উপলক্ষে সেন্ট্রাল রোড স্থিত শিব বাড়িতে এখন কর্মযজ্ঞ চলছে। মেলা আয়োজনে চলছে স্টল নির্মাণ। শ্রমিকরা সেসব কাজে বর্তমানে চরম ব্যস্ত। এই পরিস্থিতিতে সেন্ট্রাল রোড স্থিত শিব বাড়িতে বর্তমানে আগাম উৎসব পরিবেশ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। শান্তির বাজারের তকমাছড়া ধুরুঞ্জয় পাড়ায় গভীর জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত পচা গলার মৃতদেহ উদ্ধার। বুধবার বিকেলে মৃতদেহটি উদ্ধার হয়েছে। মৃতের পরিচয় উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়েছে।
শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তকমাছড়া দ্রোণজয় পাড়ার গভীর জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনা বুধবার বিকেলে। প্রথমত এলাকাবাসী জঙ্গলের উঁচু গাছের ডালে ঝুলন্ত মৃতদেহটি দেখতে পেয়ে মনপাথর ফাঁড়িতে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি নামানোর ব্যবস্থা করে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সম্ভবত 2-1 দিন আগে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে, কারণ মৃতদেহে পতন ধরেছে। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন মনপাথর ফাঁড়ির ওসি নারায়ণ সাহা। এই খবর পাওয়ার পরে পুলিশ সেখানে যায় এবং দেখে যে একটা অজ্ঞাত পরিচয় লোক ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আছে জঙ্গলের ভিতরে। তখন সেখানে তাকে নামানো হয় অজ্ঞাত পরিচয়। এখন আমরা তার আইডেন্টিফিকেশন যেটা আছে সেটা আমরা পাইনি, আমরা চেষ্টা করছি এটা আইডেন্টিফিকেশনটা বের করার জন্য। তবে এই মৃত্যুর ঘটনা খুন নাকি নিছকে আত্মহত্যা তা নিয়ে স্থানীয় সাধারণের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পরিষেবার ঘাটতি। রাত বাড়লে জরুরিকালীন বিভাগের চিকিৎসকরা হয়ে যাচ্ছেন বেপাত্তা। তাতে জরুরি ভিত্তিক চিকিৎসা করতে আনা রোগীদের সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির যতই চেষ্টা করা হোক, দপ্তরের মাননীয় মন্ত্রী চিকিৎসা পরিষেবার শ্রী বৃদ্ধিতে যতই তৎপর হোক না কেন, একাংশ স্বাস্থ্যকর্মীর অসহযোগিতামূলক আচরণে কিন্তু সব মাঠে মারা যাওয়ার উপক্রম। ঠিক তেমনি উপক্রম তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। খবরে প্রকাশ, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পরিষেবার বর্তমানে প্রবল ঘাটতি। বিশেষ করে রাতের বেলায় এই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে কোনো ডাক্তারবাবু থাকেন না। এমনকি রাত বাড়ার সাথে সাথে জরুরি বিভাগের দরজা বন্ধ হয়ে যায়। সে সময় হাসপাতাল কর্মী কিংবা ডাক্তার বাবুদের দেখা পেতে রোগী কিংবা তাদের আত্মীয় পরিজনদের গভীর সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। এমনকি রাতের আঁধারে জনমানবহীন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল নেশাখোরদের বিচরণ ভূমিতে পরিণত হয় বলেও ওয়াকিবহাল মহলের অভিযোগ। তাতে যে মহকুমায় স্বাস্থ্য পরিষেবায় নেতিবাচক প্রভাব পড়ছে তা বলাই বাহুল্য। এই ব্যাপারে তথ্যবিজ্ঞ মহল স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি তুলেছেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। কুমারঘাটের রাজনগরে বৃহস্পতিবার ভারত মাতার পুজো অনুষ্ঠিত। জয়রাম ফার্মার্স ক্লান এই পুজো অনুষ্ঠানে উদ্বোধন করলেন বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক। পাকিস্তানের সাথে সীমান্তে অস্থির পরিস্থিতি যখন চলছে, তখন গোটা দেশ ও রাজ্য জুড়ে সাধারণের মধ্যে অভূতপূর্ব দেশভক্তি ভাব। সেই দেশভক্তির আঙ্গিকে বৃহস্পতিবার কুমারঘাটের রাজনগর স্থিত শক্তি সংঘে ভারত মাতা পূজিতা হলেন। এদিন প্রদীপ জ্বালিয়ে পূজা অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক। কার্যত জয়রাম ফার্মার্স ক্লাব এই ভারত মাতার পুজোর আয়োজক। 2018-র 24 জুন জয়রাম ফার্মার্স ক্লাবের প্রতিষ্ঠাতা লাভ। প্রতিষ্ঠার পর থেকে মহকুমার কৃষকদের স্বার্থে এই ক্লাব নিরলস কাজ করে আসছে। এর মধ্যে পুলওয়ামা শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দেশের রক্ষাকল্পে জয়রাম ফার্মার্স ক্লাব এই ভারত মাতার পুজোর আয়োজন করেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। বিধানসভায় গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে বিরোধী দল, জানালেন বর্ষিয়ান সিপিআইএম বিধায়ক তপন চক্রবর্তী।
বিধানসভায় মুখ্যমন্ত্রীকে অপমান করছেন স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, অভিযোগ বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। বিধানসভাতেও স্বৈরাচারী কায়দায় গণতন্ত্রকে কঠোর করা হচ্ছে, উপাধ্যক্ষের ভূমিকায় নিন্দা জানিয়ে অভিযোগ বিরোধী বিধায়কদের। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ডাক্তারের অনুপস্থিতিতে জরুরি বিভাগে রাতের পরিষেবা লাটিয়ে সাধারণের দুর্ভোগ। ব্লাড ব্যাংক মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বল।